ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আজকের লাইভটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে লাইভে এসেছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কেমন হওয়া উচিত এবং রাষ্ট্র সংস্কার কিভাবে হবে। ঠিক আছে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সবার একটু বোঝা দরকার। আশা করি লাইভটা খুব বেশি বড় হবে না। আমি হয়তো 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমি এই কথাটাকে যতদূর সম্ভব আপনাদের সামনে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব আর কি। তো আমাদের 5 তারিখে শেখ হাসিনা যখন পদত্যাগ দিলেন, যেটার দেওয়ার পরে হচ্ছে আজকে হচ্ছে 7 তারিখ, এবং এখন পর্যন্ত বলতে গেলে প্রায় কিন্তু 48 ঘন্টা চলে গেছে বা 46 ঘন্টা চলে গেছে, তাই না? তো এই যে লম্বা সময় একটা চলে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি না যে আমাদের যে কাঙ্ক্ষিত গভর্নমেন্ট বা সরকার বা অন্তর্বর্তীকালীন একটা সরকার, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত গঠন করতে পারিনি। এইটা একটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। আমি একটু আগেও হচ্ছে স্ক্রল করতেছিলাম এবং হচ্ছে প্রথম আলোতে আমি একটা খবর দেখলাম, সেখানে এইমাত্র লিখেছে যে বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা, পদত্যাগে বাধ্য হয়েছেন ডেপুটি গভর্নর সহ 6 শীর্ষ কর্মকর্তা। তো এখন তারপরে আরো একটা, গতকালকে আমি একটা নিউজ দেখেছি, সেটা হচ্ছে সম্ভবত পুলিশ যারা আছে তারা কিন্তু কাজে যোগ দেয়নি, তারা কিন্তু হচ্ছে আপনার ইয়ে করতেছে, তারা কর্মবিরতিতে চলে গেছে, তাদের নাকি 9 দফা দাবি আছে, তারা সেই দাবিগুলো নিয়ে এসেছে।
তারপরে হচ্ছে আপনার বিভিন্ন স্থানে হচ্ছে অগ্নিসংযোগ, তারপরে হচ্ছে থানা ভাঙচুর এবং হচ্ছে কিছু লুটতরাজ, ঠিক আছে? কিছু সুবিধাবাদী বা চোর ডাকাত এগুলোর উৎপাত দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হতে পারে। আবার কেউ হয়তো রাজনৈতিক কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিভিন্ন জায়গায় কারো উপরে হামলা করতেছে। তো এই যে এই ধরনের একটা নৈরাজ্যকর একটা পরিবেশ, ঠিক আছে? এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা সলভ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের একটা গভর্নমেন্ট না আসে। আমাদের অবশ্যই খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে গঠন করতে হবে। এরপরে আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে। এখানে ২ টা মূল কথা আছে, যেটা আমি বিভিন্ন সমন্বয়ক নাহিদ, তারপরে হচ্ছে আ সার্জিস আলম আছে, হাসনাত আব্দুল্লাহ আছে। তো আমি বিভিন্ন জনের কথাবার্তা শুনেছি। তারা সবাই একটা কথাই বলতেছে যে, আমাদের উদ্দেশ্য এরকম না যে একজন অন্যায়কারীকে আমরা সরায় দিলাম, তারপর হচ্ছে আরেকজন অন্যায়কারী এসে হচ্ছে ক্ষমতায় বসলো, সেও একই অন্যায় করতে থাকলো। তো আমাদের এটা আসলে মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিস্টেমটাকে পরিবর্তন করা। ঠিক আছে? এটা ওয়েল অ্যান্ড গুড। এটা খুব ভালো, মানে উদ্দেশ্য ঠিক আছে। কিন্তু আমাদের এখন মানে ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করতে হবে। আমি আজকের পুরা বিষয়টা বলব। আমি গতকালকেও লাইভ করেছিলাম। আমি বলেছিলাম যে, আমাদেরকে ৩ টার মধ্যেই আমাদেরকে যেভাবেই হোক আমাদের হচ্ছে বর্তমান যে স আ বা ইয়ে আছে, সংসদ আছে, সেটাকে আমাদের কি করতে হবে? ভেঙে দিতে হবে। আচ্ছা, আমি কথা বলতেছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? কিংবা কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? যদি প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন। জাস্ট একটু নক করবেন যে কথা শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, ফাইন। এরপরে আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে, আমাদের ৩ টার মধ্যে আমরা চাচ্ছিলাম যে, আমাদের যেন অবশ্যই হচ্ছে যে সংসদ আছে সেই সংসদটা যেন ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা হচ্ছে গঠন করা হবে। এখন এখানে অনেকগুলো কনস্পিরেসি থিওরি কাজ করতেছে এবং অনেকে দেখলাম যে একমত হতে পারতেছেন না। অনেকে মনে করতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মানেই হচ্ছে এইটা হচ্ছে একবারে ৫ বছরের জন্য একটা গভর্নমেন্ট এবং তাকে হচ্ছে আমরা পুরা ক্ষমতাটা তার হাতে দিয়ে দিচ্ছে। আমি এইটার সাথে মোটেই একমত নই যে অন্তর্বর্তীকালীন সরকার হবে জাস্ট ৩ মাসের জন্য। জাস্ট ৩ মাসের জন্য। আমি মোটামুটি একটা রূপরেখা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ হবে, সেখানে কি ধরনের আম আ বা লোকজন থাকতে পারে। প্লাস হচ্ছে এরপরে তারা হচ্ছে যে নির্বাচন দিবে, নির্বাচন দেওয়ার পরে আবার কি হবে এবং তারপরে আমাদের বাংলাদেশটা একটা রাইট ট্র্যাক এ কিভাবে আসবে, এই পুরা জিনিসটা আমি খুব সংক্ষেপে ব্রিফ করব আরকি। তো আমি আমার আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে, আমি দেখেন এখানে আমি গতকালকেও এই জিনিসটা বলেছিলাম। সেটা হচ্ছে আমাদের ১ নম্বর কাজ হচ্ছে বর্তমান সংসদ ভেঙে দেওয়া। অলরেডি দেওয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার আজ দুপুরের আগেই গঠন করা। তো আমরা এখন পর্যন্ত ওই যে বললাম প্রায় ৪৬ ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন কিন্তু কোন সরকার আমরা গঠন করতে পারিনি। আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে বাংলাদেশের সরকার কে? আপনি কি উত্তর দিবেন? বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? আপনি কি উত্তর দিবেন? ৪৬ ঘন্টা তো পার হয়ে গেল। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে, এই যে এত লুটতরাজ হচ্ছে, এত কিছু হচ্ছে, এর জন্য কোন সরকারটা দায়ী? কোন সরকারকে আপনি দায়বদ্ধ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর কি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আছে আমাদের কাছে? এই প্রশ্নগুলোর কিন্তু কোনো উত্তর নাই আমাদের কাছে। তো এইটা খুবই একটা অ্যালার্মিং একটা বিষয়। ঠিক আছে? এবং এই ঘটনাটা যদি মানে কন্টিনিউ করতে থাকে, আমরা জাতিগতভাবে যদি একমত হইতে না পারি বা বিভিন্ন যদি সমস্যা হইতে থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা যদি ফর্ম করা না যায়, তো তাহলে তো একটা সময় হয়তো এমন হইতে পারে যে, না এটা হচ্ছে না, তখন মিলিটারি গভর্নমেন্ট চলে আসলো বা অন্য একটা কিছু আসলো। অনেক কিছু হতে পারে। কিংবা হচ্ছে অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় ফরেন ইন্টারভেনশন হয়, অনেক কিছু হয়। তো যাই হোক, আশা করি ইনশাআল্লাহ এগুলো কিছু হবে না। তো আমাদের হচ্ছে মূল যে কথাটা সেটা হচ্ছে, এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা সরকার অবশ্যই আজকের দিনের মধ্যে এটার আর কোনো মানে কোনো মিস করা যাবে না। কোনোভাবেই আজকের দিন আর মিস করা যাবে না। আজকের দিনের মধ্যে অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলতে হবে। এটা হচ্ছে মূল কথা। এবং আমি আবারও বলতেছি, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা বলতেছি সেটা হচ্ছে মাত্র ৩ মাস। তার মেয়াদ থাকবে ৩ মাস। ৩ মাসের বেশি কোনোভাবেই হতে পারে না। আমি একবার স্ট্রেইট বলতেছি, আপনারা প্রয়োজনে আমার এই কথার বিরোধিতা করেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা সবাই এসে বিরোধিতা করেন। আমার কোনো আপত্তি নাই। আমি গতকালকে কিন্তু দেখেছি এই ধরনের একটা আলোচনা চলতেছে। ৩ থেকে ৬ বছরের একটা তাদেরকে মেয়াদ দেওয়া হবে। কি করবে তারা? তারা হচ্ছে রাষ্ট্র সংস্কার করবে। আচ্ছা বলেন, আপনি যাকে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো ইলেক্টেড না। তারা কি ইলেক্টেড? তারা কি জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত গভর্নমেন্ট হবে? হবে না তো। তো সেই জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত যদি গভর্নমেন্ট না হয়, সে এসে যে রাষ্ট্র সংস্কার করবে, মনে করেন অনেক ভালো কিছু করলো। অনেক ভালো কিছু তো জনগণ অ্যাকসেপ্ট করতে না পারে। আপনাকে মনে করেন একজন খুব ভালো একবারে বিরিয়ানি এনে আপনাকে খাইতে দিল। আপনি বললেন, "না, আমার বিরিয়ানি খাইতে ভালো লাগে না। আমার এখন পান্তা ভাত দরকার।" তো ভাই, আপনার যেটা ভালো লাগে আপনাকে তো সেটাই দিতে হবে। আপনি যদি
এখন বিরিয়ানি খাইতে না চান, জোর করে যদি উনি আপনাকে বিরিয়ানি খাওয়াই দিতে চায়, তো আপনি তো অখুশি হবেন, এটা স্বাভাবিক। এইজন্য জনগণের রায় নিতে হয়। এটা হচ্ছে মূল কথা। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কখনোই এটা কিন্তু জনগণের সরকার নয়, জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়। তো সুতরাং এনাদের যে মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের একটাই কাজ থাকবে, জাস্ট তারা ৩ মাসের জন্য ক্ষমতায় আসবে এবং তাদের মূল কাজটাই হবে হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আয়োজন করা। আপনার লাইভটা একটু দেখেন, তারপরে আমি বলি যে তারপরে কিভাবে হবে, যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটা কিভাবে রাইট ট্র্যাকে যাবে সেটা আমি দেখাচ্ছি। দেখেন, এরপরে হচ্ছে আমি যে কথাটা সহজে বলছি সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবে তাদের মূলত এই ৩ টা বৈশিষ্ট্য থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ১, ২ হচ্ছে তারা নিরপেক্ষ হবেন, কোন বিশেষ দলকে ফেভার করবেন না। ২ আর ৩ নম্বর হচ্ছে তাদের ক্ষমতার প্রতি কোনো মোহ থাকা যাবে না। মানে ব্যাপারটা যেন এমন না হয় আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আসলাম তারা আসার পরে থেকে গেল। আর নড়াচড়া করতেছে না, আর কোথাও যাচ্ছে না। সংসদ সংবিধান সংশোধন করলো বা একটা কিছু করলো, করে টরে মনে করেন তারা থেকে যাওয়ার চেষ্টা করলো। তো এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটে, এই ধরনের মানুষগুলোকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে আনতে হবে। এই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আপাতত কিছু মনে হচ্ছে যে বিভিন্ন সমন্বয়ক যারা দাবি করেছেন যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে সরকার প্রধান করে তার সাথে আরো অনেকজনকে নিয়ে ইয়ে করছেন। তো আমি এটা মোটামুটি আমি এটার সাথে এগ্রি করি আরকি। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এবং আমার কাছে ব্যক্তিগতভাবে আপাতত আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বেস্ট অপশন। এই ব্যাপারে আমারও কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকে সন্দেহ পোষণ করতেছেন, অনেকে অনেক কথা বলতেছেন যে তার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। একটা কথা ভালো করে বলেন, আমি এই কথায় একমত হয়েছি এই কারণে যে তিনি হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র উনি হচ্ছে একটা নির্বাচন দিবেন। ঠিক আছে? একটা নির্বাচন দিবেন জাস্ট। উনি হচ্ছে ওনাকে ৬ বছরের জন্য বা ৩ বছরের জন্য ওনাকে হচ্ছে সরকার প্রধান বানানোর জন্য কিন্তু আমি একমত হই নাই। ঠিক আছে? কারণ হচ্ছে কি, আমি একমত হয়ে তো লাভ নাই। উনাকে ইলেক্টেড হয়ে আসতে হবে। আপনি একজনকে যদি ৬ বছরের জন্য আ ব ব প্রধানমন্ত্রী করতে চান তো তাহলে একটা নির্বাচন দিতে হবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসুক, নির্বাচিত হয়ে আসুক। আমার কোনো আপত্তি নাই। সবাই ভোট দিক, সবার ভোটে যদি উনি পাস করে হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে আসেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনি একজন অনির্বাচিত সরকারকে আপনি যদি একটা দীর্ঘ মেয়াদে একটা বড় ধরনের একটা হচ্ছে সময়ের জন্য হচ্ছে যদি তাকে থাকতে দেন, তাহলে তো এখানে স্বাভাবিকভাবে অনেক মানুষের কথা আসতে পারে। অনেক মানুষ বলতে পারে যে, "না, সে কেন থাকবে? তাকে তো আমরা পছন্দ করি না।" এটা হতেই পারে। এটা স্বাভাবিক। এই কারণে আমি একবার স্ট্রেইট বলতেছি যে ৩ মাসের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাতে উনি আসতে পারে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই এবং আমার কাছে মনে হয় উনি বেস্ট অপশন। বাট এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনোভাবেই ৩ মাসের বেশি হওয়া যাবে না। বাস ফিনিশ আমার কথা। আচ্ছা, এরপরে আপনারা এই ধরনের একটা আ হয়তো আপনারা দেখে থাকবেন এবং সেখানে আ যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান। হ্যাঁ, আমি আমার কাছে ভালোই লেগেছে। তারপরে হচ্ছে জেনারেল অবসর ইকবাল করিম ভূঁইয়া, ডক্টর শাহদ্বীন মালিক, ব্যারিস্টার সারাহ হোসেন এবং ডক্টর আসিফ নজরুল। ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। আমার এটা নিয়ে খুব একটা আপত্তি নাই। এবং হচ্ছে এগুলাতে একটু কাটছাঁট হইতে পারে, একটু পরিবর্তন হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট আমার কথা হচ্ছে আজকের দিনের মধ্যে এই জিনিসটা হয়ে যেতে হবে। আজকের দিনের মধ্যে যদি আ অ বা অন্তর্বর্তীকালীন সরকার না হয় তাহলে এই জিনিসটা আমাদের জন্য খুবই মানে হতাশাজনক হবে আরকি। তো এটা যেভাবেই হোক আজকে দুপুর মনে করেন ২টা ৩টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই গঠন হইতে হবে। ঠিক আছে? এবং যে কজনের নাম আসছে মোটামুটি ঠিক আছে, এনারা হোক, অসুবিধা নাই। বাট এনাদের দায়িত্ব হচ্ছে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন দিতে হবে। আচ্ছা, এরপরে রাষ্ট্র সংস্কারটা কিভাবে হবে? এইটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এই বিষয়টাতে আপনারা একটু ফোকাস করেন। আমি এই জিনিসটা হয়তো ৫ মিনিটের মধ্যে আপনার একটু ব্রিফ করব। আমি এই লেখাটা অনেক জায়গায় সার্চ করতেছিলাম। আমার এইটা মূলত আমার এম আ বা একটা Facebook একটা পেজ থেকে নেওয়া আরকি। রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমি পেজটা আপনাকে দেখাই আপনাদের। এটা হচ্ছে এই দেখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এটা হচ্ছে ৪ সেপ্টেম্বর ২০২২। ঠিক আছে? ৪ সেপ্টেম্বর ২০২২ এ হচ্ছে এই পোস্টটা করা। আমি মোটামুটি অনেক এই বিষয়ে ব বা যে ইয়েগুলো দেখেছি বা পড়াশোনা করার চেষ্টা করেছি। আমার কাছে এইটা মোটামুটি অনেকটা আমার মানে মত বা আমার চিন্তাকে কাভার করে আরকি। তো সেজন্য আমি এটা নিয়েছি। আপনারা যদি এখানে দেখেন এখানে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে এবং এখানে পুরা আ জিনিসটাকে মানে চিত্র দিয়ে প্রেজেন্টেশন করা হয়েছে। এটা ওই যে ওই সেপ্টেম্বর ২০২২ এই হচ্ছে এটা দেওয়া। সেখানে দেখেন কিভাবে বলা হয়েছে, "অন্যায়, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপরেখা।" তো রাষ্ট্র সংস্কার আন্দোলনটা কিভাবে সেটা এখানে বলতেছে।
প্রথমে হচ্ছে দেখেন এখানে কি বলা আছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বর্তমান সরকারকে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করা। যাই হোক, এটা তো হয়ে গেছে আর কি, যে আমাদের যেটা আপনারা এক দফা দাবি নিয়ে যে ছাত্ররা যে আন্দোলন করেছে, অলরেডি এটা ডান, ঠিক আছে। তারপর দেখেন ২ নম্বরে কি বলতেছে, এই সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৩ মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে রাষ্ট্র সংস্কারের জন্য। অর্থাৎ হচ্ছে ওই সরকারটা হচ্ছে ৩ মাসের মধ্যে একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। ওকে, ফাইন। তারপরে দেখেন, তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে সংবিধান পরিবর্তন এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ২ বছরের মধ্যে এই সরকার সর্বস্তরে জবাবদিহিতা, স্বাধীন বিচার ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এবং গণভোট ব্যবস্থা নিশ্চিত করে ক্ষমতা ছেড়ে দিবে। এখানে মূল জিনিস হচ্ছে ৪টা। একটা হচ্ছে সর্বস্তরে জবাবদিহিতা, তারপর হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, আর হচ্ছে গণভোট। এই ৪টা জিনিস যদি তারা এনশিওর করতে পারে, তাদের সময় থাকবে মেক্সিমাম ২ বছর। ঠিক আছে? এই ২ বছরের মধ্যে তারা হচ্ছে এই ৪টা জিনিস ঠিক করে দিবে। এই ৪টা জিনিস ঠিক করে দিলে বাস, আর কোনো সমস্যা নেই। এরপর তারা হচ্ছে নির্বাচন দিবে। And তারা নির্বাচন দিবে না, ওই যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সেট আপ করবে। সেই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমে হচ্ছে নির্বাচনটা হবে। তো এইখানে যদি আমি একটু সংক্ষেপে যদি একটু বলি, সেটা হলো এখানে দেখেন একটা গাড়ির মাধ্যমে হচ্ছে এই জিনিসটা দেখানো হয়েছে। সেটা হলো, প্রথমে হচ্ছে একটা গাড়ি একটা উদ্ভট একটা ড্রাইভারের হাতে ছিল। সেই কারণে গাড়িটা কি হচ্ছিল? গাড়িটা হচ্ছে অনেক, মনে করেন হচ্ছে আপনার ইনজুরড হয়েছে। মানে হচ্ছে গাড়িটা অনেক ড্যামেজ হয়েছে আরকি, ইনজুরড বলতেছি, ড্যামেজ হয়েছে। তো সেই কারণে কি হয়েছে দেখেন, এই গাড়িটা তো এখন ওই ড্রাইভার নিয়ে আসতে পারবে না। তাহলে ওই ড্রাইভারটাকে সরাইতে হবে। ভালো মতো ড্রাইভারকে সরাইলেন, সরায় হচ্ছে একজনকে দিলেন। ঠিক আছে? একজন একজন ভালো ড্রাইভার। সে হচ্ছে গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে হচ্ছে দেখেন, এই যে মেকানিক, সে হচ্ছে কি করতেছে? এটাকে ইয়ে করতেছে, মানে সুন্দর করে তার হচ্ছে মেইনটেন্যান্স করতেছে। ঠিক আছে? রিপেয়ার করতেছে। এরপরে হচ্ছে আপনার ৪ নম্বরে দেখেন গাড়িটা সুন্দর হয়ে গেছে। তো এই যে ৪ টা ফিগার, তো এইটা হচ্ছে প্রসেস। তো আমাদের ১ম যে ধাপটা, ১ম ধাপটা আমরা অতিক্রম করছি। তারপরে কিন্তু এখনো ৩ টা ধাপ আছে। ৩ টা ধাপ বাকি আছে। অ্যাকচুয়ালি ৩ টা ধাপ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এই ফুল প্রসেসটা কমপ্লিট হবে না। তো ১ম এ হচ্ছে আমার যে ওই যে উদ্ভট যে ড্রাইভার, তাকে বিদায় করা দরকার ছিল। ওকে, ফাইন। বিদায় করা গেছে। এখন হচ্ছে আপনার একটা ভালো একজন ড্রাইভারকে এক্ষুনি বসাইতে হবে। বাট এই ড্রাইভারের হাতে আপনি তো ২ বছরের জন্য গাড়িটা দিয়ে রাখতে পারবেন না। এই ড্রাইভারের কাজ জাস্ট গাড়িটাকে রাস্তা থেকে নিয়ে এসে গ্যারেজে দেওয়া। ফাইন। এবার গ্যারেজে যিনি আছে, গ্যারেজের ইনি কিন্তু এই গাড়ির মালিক না। উনি কি করবেন? উনি হচ্ছে গাড়িটাকে মেইনটেন্যান্স করবেন, রিপেয়ার করবেন। করার পরে গাড়িটাকে মেরামত করে সুন্দর করে ঠিক করে দিবেন। চালানোর উপযোগী করে দিবেন। চালানোর উপযোগী করে দিয়ে তারপরে হচ্ছে গাড়ির মালিকের হাতে গাড়িটা হস্তান্তর করে দিবেন। তো এইটা হচ্ছে প্রসেস। তো আমি যদি এটাকে বলি, সেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে এই যে ২ নম্বর যে ধাপ, সেটা হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে আ একটা হচ্ছে এই যে এই অন্তর্বর্তীকালীন, এটাকে আমরা অনেক সময় তত্ত্বাবধায়ক সরকার বলতাম, অনেক সময় কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে, যে নামেই ডাকেন না কেন, জাস্ট ৩ মাস মেয়াদের একটা ছোট্ট একটা সরকারের হাতে এটাকে দিতে হবে। দেওয়ার পরে সেটা কি হবে? সেটা হচ্ছে তিনি একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনে যে গভর্নমেন্টটা আসবে, সেই গভর্নমেন্টটা কিন্তু আপনার ওই যে ৫ বছর মেয়াদী যে গভর্নমেন্ট, সেই ধরনের গভর্নমেন্ট না। সেই গভর্নমেন্টের কাজই হবে হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্রের বিভিন্ন অর্গান যেগুলো আছে, বিচার ব্যবস্থা বলেন, আর হচ্ছে আপনার শাসন আ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, মানে সমস্ত জায়গায় তাদেরকে হচ্ছে কাজ করতে হবে। এক কথায় পুরা রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এবং হচ্ছে সংবিধান বলেন, আইন বলেন, এগুলাতে যে প্রবলেম গুলো আছে, মানে প্রবলেম আমি এজন্য বলতেছি যে, এই যে আপনার এখানে বিভিন্ন সমস্যা থাকার কারণেই কিন্তু আপনার কি হয়? এখান থেকে হচ্ছে রাষ্ট্রটা এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখানে হচ্ছে আ উম মানে একজন আ একজন হচ্ছে অতি দানব বা অতি স্বৈরাচারী মনোভাবের হয়ে উঠতে পারে। তো ঠিক আছে? তো এই জিনিসটা যেন না হয়। যেই আসুক ক্ষমতায়, সে যেন অতি স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তো এরকম একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। সে যেন অতি আ বা মানে অন্যায়কারী, অতি জুলুমকারী, ঠিক আছে? এটা হইতে না পারে। দুর্নীতিবাজ হতে না পারে। তো এই ধরনের একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? এই যেমন আমি আরেকটা কথা বলি, যে এই যে আমাদেরকে বিশাল একটা রক্তক্ষয়ী বলতে গেলে একটা যুদ্ধ করতে হলো। কেন যুদ্ধ করতে হবে? আমার যদি একটা গণভোট থাকতো, আমার যদি ভালো একটা নির্বাচন ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আমাকে এই যে এইরকম করতে হতো না। আমরা জাস্ট অনাস্থা জ্ঞাপন করতাম জনগণ। আমরা কিছু শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতাম। এরপরে আমরা হচ্ছে জনমত কালেকশন করতাম। এরপরে একটা গণভোট হইতো। বাস, গণভোটে তিনি পড়ে যাইতেন। তাকে যদি আমরা না চাইতাম, সবাই যদি আমরা একমত হইতাম যে না, ঠিক আছে, আমরা তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চাই না। বাস, উনি চলে যেতেন। একবারে বিষয়টা সিম্পল ছিল। কিন্তু এরকম ভাবে কিন্তু বিষয়টা হয় নাই। তাই না? একটা রক্তক্ষয়ী একটা যুদ্ধের মতো হয়ে গেছে। তো এই যে একটা ব্যাপার, তো আমার কথা হচ্ছে এইটা, যে এই ধরনের তো হতে পারে না।
তো এইটার জন্য আমাদের এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু দেখি, আমি দেখেন এখানে প্রথমে যেটা বলেছে বর্তমানে বাংলাদেশ, আচ্ছা এইখানে প্রথম যে কথাটা, এটা অলরেডি ডান আর কি, ঠিক আছে? আমাদের যেটা এক দফাতে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন প্রথম দফা যেটা বলা হয়েছিল যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার, এই প্রথম ধাপটাও ঠিক আছে। প্রথম ধাপ মানে হচ্ছে আমাদের হচ্ছে ওই নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের হাতে আমি আচ্ছা, মানে তাকে হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা, মানে হচ্ছে প্রথম ধাপ যেটা, সেটা প্রথম ধাপ হচ্ছে এক দফা। তো এক দফা তো অলরেডি ডান, এটা আমাদের হয়ে গেছে। দ্বিতীয় ধাপটা একটু ভালোভাবে দেখেন। এরপরে এই সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে রাষ্ট্র সংস্কারের জন্য। তো আমাদের এইটা নিয়ে এখন কাজ করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে হচ্ছে ক্ষমতাটা দিয়ে দিতে হবে, এবং তার কাজ হবে হচ্ছে ৩ মাসের মধ্যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বাস শেষ। এরপর ৩ নম্বর ধাপটা দেখেন। ৩ নম্বর ধাপটা কি হবে? ৩ নম্বর ধাপ হবে হচ্ছে ওই যে এই সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ২ বছর লেখা আছে। ঠিক আছে? তো ওই যে নির্বাচিত যে সরকারটা আসলো, তারা এসে যে কাজটা করবে, দেখেন কয়েকটা কাজ করবে। ১ নম্বর হচ্ছে তারা সংবিধান পরিবর্তন এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কয়েকটা বিষয় নিশ্চিত করবেন। আপাতত এই কয়েকটা বিষয়। ১ নম্বর হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা কি? প্রধানমন্ত্রী, বিচারপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জবাবদিহিতার মধ্যে থাকবেন। প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা যাবে। মানে প্রত্যেকে আপনি প্রশ্ন করতে পারবেন। একজন প্রধানমন্ত্রী, তাকেও আপনি প্রশ্ন করতে পারবেন। একজন বিচারপতির সম্পর্কেও আপনি প্রশ্ন করবেন। বিচারপতি যদি তারা বিচার করছে, সেই বিচার যদি আপনার ইয়া না হয়, আপনি বিচারপতি সম্পর্কেও একটা প্রশ্ন করতে পারবেন। যা প্রশ্ন উত্থাপন করতে পারবেন। জনগণ হিসেবে মানে যে কেউ যে কারো ব্যাপারে প্রশ্ন আপনি করতে পারবেন। মানে এক কথায় সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এরকম একটা সিস্টেম তারা ডেভেলপ করবেন। ওকে, ফাইন। ২ নম্বর, এটা কিভাবে করা যাবে সেটা নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। এটা আজকে কোনো আলোচনার বিষয় না। কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই গঠন হয় নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার আগে গঠন হবে। তারপরে হচ্ছে তারা একটা নির্বাচিত একটা যেটাকে আমি বললাম যে ওই যে যারা হচ্ছে রাষ্ট্র সংস্কার করবে, ওই রাষ্ট্র সংস্কার করার জন্য যে সরকার, সেটাকে আমি জাতীয় সরকার বলবো আরকি। যাতে মানে আমাদের সমস্ত রাজনৈতিক দল থেকে একটা কমনলি মানে বিভিন্নভাবে এসে, এবং ওইটা হচ্ছে ওই ধরনের একটা ইয়ে হবে। ওইটা কিন্তু ওই ধরনের নির্বাচন হবে না যে হচ্ছে আপনার ওই ৩০০ সিটে গতানুগতিক যেভাবে নির্বাচন হয়, তারপরে হচ্ছে সরকারি দল, বিরোধী দল। না, সেটা না। এইটা হচ্ছে এখানে কোনো সরকারি বিরোধী দল নাই। আমরা সবাই ভোট দিব। ভোট দিয়ে হচ্ছে আমরা এমন একটা সরকার গঠন করব, যে সরকারটা হচ্ছে শুধু এই রাষ্ট্র সংস্কারের কাজ করবে ২ বছরের জন্য, এবং টুকটাক যেটা যেটা অ্যাজ ইউজুয়াল যে রাষ্ট্রের পরিচালনার যে কাজ আছে, সেই কাজগুলো তো তারা করবেনই। বাট ২ বছর তাদের মূল টার্গেট থাকবে হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। এক কথায় শেষ। ঠিক আছে? এবং তাদের এখানে কিন্তু সরকারি দল, বিরোধী দল ওই ধরনের কোনো ব্যাপার থাকবে না। ঠিক আছে? তারা ১০ জনের একটা ১০ জন হতে পারে বা ২০ জনের একটা ইয়ে হতে পারে। আমরা সারা বাংলাদেশ থেকে মানুষ দাঁড়াবে। আমরা সবাই ভোট দিব। ভোট দিয়ে তাদেরকে ইলেক্টেড করব। তাইলে মূল কাহিনী হচ্ছে তাদেরকে আমরা সংবিধান পরিবর্তন করার লাইসেন্স দিচ্ছি। ঠিক আছে? এবং ওই ধরনের মানুষদেরকে আমরা লাইসেন্স দিব যাদের উপরে আমাদের আস্থা আছে। ঠিক আছে? আচ্ছা, ২ নম্বর দেখেন, এখানে জবাবদিহির আওতায় থাকবে তারা কি পরিবর্তন করবে? একটা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করবেন। ২ নম্বর হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা। বিচার বিভাগকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক করবেন, যেন তারা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন। তাদের বেতন এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি পৃথক ও স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করবেন। তাহলে এইটা যদি করে ফেলেন, বিচার ব্যবস্থা টোটালি পৃথক হয়ে গেল। তাহলে সে কিন্তু ফুললি মানে একবারে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ঠিক আছে? স্বাধীন হয়ে গেল। তার হচ্ছে বেতনের জন্য কারো উপর ভরসা করতে হয় না। তার প্রমোশনের জন্য কারো উপর ভরসা করতে হয় না। এবং হচ্ছে তার কিন্তু যানবাহনের নিরাপত্তার জন্য কারো উপর ভরসা করতে হয় না। তার মানে সে টোটালটাই স্বাধীন হয়ে গেল। তাহলে কি হবে? সে হচ্ছে সুন্দর ফাংশন করতে পারবে। ঠিক আছে? তো এইটা বলা হয়েছে। ৩ নম্বর হচ্ছে কি? সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা করতে হবে। আমাদের ক্ষমতার পালা-বদলটা খুব সুন্দরভাবে হয় না। ৫ বছর পর, পর এই জিনিসটা খুব মানে স্মুথলি হয় না আরকি। একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টের কাছে খুব সহজে এই যে পালা-বদল, এই জিনিসটা হয় না। তো এইটার জন্য হচ্ছে আমাদেরকে ব্যবস্থা করতে হবে যেন প্রতি ৫ বছর পর, পর সুষ্ঠুভাবে নির্বাচন আ বাস্তবায়নের পদ্ধতি তারা একটা ঠিক করবেন, এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে, অথবা বিচার বিভাগের অধীনে, অথবা তত্ত্বাবধায়ক সরকার, যেটাই হোক। এইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অনেক কিছু হইতে পারে। সেগুলো নিয়ে হয়ে এই ধরনের একটা সিস্টেম তারা ডেভেলপ করবেন, যেটাই হোক। আর ৪ নম্বর হচ্ছে গণভোট। এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। গণভোটের একটা সিস্টেম আমাদের কিন্তু আনতে হবে। গণভোট না থাকলে হবে না। যেমন দেখেন, দেশের ১০% ভোটার যদি গণস্বাক্ষরের মাধ্যমে কোনো
বিষয়ের দাবি করে, সেক্ষেত্রে সুষ্ঠু গণভোটের আয়োজন করবে রাষ্ট্র। ফর এক্সাম্পল, কোনো একটা বিষয়ে যদি 10% মানুষ স্বাক্ষর করে, গণস্বাক্ষর করে, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোনো একটা মানে এজেন্ডা নিয়ে তারা দেখা গেল 10% মানুষের স্বাক্ষর যদি তারা নিয়ে আসে, তাহলে ওই বিষয়ের উপরে কি করতে হবে? সরকারকে অবশ্যই সাংবিধানিকভাবে তাকে হচ্ছে গণভোটে তুলে দিতে হবে। ওই বিষয়টা নিয়ে গণভোট হবে। ঠিক আছে? গণভোট হইলে ওই বিষয়ে যদি পাস হয়ে যায়, ওইটাই পাস হবে। কারণ হচ্ছে আপনার নাগরিক চাচ্ছে ওই বিষয়টা। ঠিক আছে? আমি একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল, কোন একটা রাজনৈতিক দল দেখা গেল যে কোন একটা সরকারের ব্যাপারে অনাস্থা, সরকার যেন পদত্যাগ করে, সেটার ব্যাপারে একটা চাচ্ছে, মানে প্রচার প্রচারণা চালাইলো, ভালো মতো চালাইলো। চালানোর পরে তারা দেখা গেল এই নিল, স্বাক্ষর নিল। 10% স্বাক্ষর নেওয়া শেষ। এরপরে কিন্তু ওই বা ওই সরকারকে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে? তাকে একটা হচ্ছে গণভোটের আয়োজন করতে হবে। সেটা কিসের ভিত্তিতে? এই সরকার থাকবে নাকি থাকবে না, থাকবে নাকি থাকবে না, এইটার ব্যাপারে তখন জনগণ সবাই ভোট দিবে। তো ভোট দেওয়া হয়ে গেল, এবং আমি আগেই বলেছি নির্বাচন ব্যবস্থা তো একটা পৃথক থাকবে। সুতরাং ওইটা খুব সুন্দর স্বাধীন থাকবে, সুষ্ঠু নিরপেক্ষভাবে সে করতে পারবে। সে যে সরকারের অধীনেই থাকুক, তার কোনো সমস্যা নেই। সুতরাং সে যদি সঠিকভাবে করতে পারে, তখন কি হবে? তখন দেখা যাবে সুন্দরভাবে কিন্তু ভোট হয়ে যাবে, এবং মানুষ আসলে কি চাচ্ছে, আসলে কি মানুষ ওই গভর্নমেন্টটাকে চাচ্ছে নাকি চাচ্ছে না, মানে পদত্যাগ চাচ্ছে, সেটা ডিটারমাইন করা সম্ভব হবে। তো এই যে চারটা বিষয়, এই চারটা বিষয় হচ্ছে নিশ্চিত করার পরে সেই সরকার হচ্ছে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। তো এইটা হচ্ছে জাতীয় সরকার। ঠিক আছে? তাহলে আমি প্রথমে বলছি অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদ হবে হচ্ছে ৩ মাস। তারপরে দ্বিতীয়বার আসবে হচ্ছে আমার জাতীয় সরকার। ঠিক আছে? সব ধরনের লোকজন দিয়ে, তার মেয়াদ হবে মাত্র ২ বছর। তার কাজই হবে হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। ৩ নম্বরে হচ্ছে তারা হচ্ছে রাষ্ট্র সংস্কার করার পরে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে। এরপরে হচ্ছে নির্বাচিত যে সরকার আসবে, এরপরে হচ্ছে আমাদের দেশে যেটা হয়, তারা তো রাষ্ট্র সংস্কার করছেন। ওই যে প্রধানমন্ত্রী হচ্ছে একজন ব্যক্তি পরপর ২ বারের বেশি, একজন আ বে একজন ব্যক্তি হচ্ছে আ মেক্সিমাম ২ বার প্রধানমন্ত্রী হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। এই ধরনের অনেক তারা আইন কানুন নিয়ে আসতে পারে। ঠিক আছে? সংবিধানকে তারা সংস্কার করতে পারে। মানে একটা রাষ্ট্র যেন ভালোভাবে চলে, সেজন্য। তারপরে হচ্ছে আ আপনার হচ্ছে আইনসভা কি ১ কক্ষ বিশিষ্ট থাকবে নাকি ২ কক্ষ বিশিষ্ট হবে? এগুলো নিয়ে ব্যাপক আলোচনা তারা করতে পারেন, এবং আলোচনা করে এগুলো তারা সংশোধন করবেন। তো এইটা করে তারপরে যে গণভোটটা তারা হচ্ছে এগুলা রাখবেন। ঠিক আছে? এইভাবে হচ্ছে তারা এগুলা রেখে তারা আস্তে করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। তাহলে আমি আমার বক্তব্য মোটামুটি শেষ করে ফেলেছি। এই ৩ টা ধাপে মোটামুটি হবে আরকি। তাহলে আমাদের ১ম ধাপটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ২ নম্বর হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? একটা নির্বাচন দিয়ে জাতীয় সরকারের হাতে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করবে। আর ৩ নম্বর ধাপটা হচ্ছে সেই বা 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 জাতীয় সরকার কি করবে? জাতীয় সরকার হচ্ছে একটা সুন্দর একটা রাষ্ট্র সংস্কার করে তার একটা নির্বাচন দিয়ে সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা হচ্ছে বিদায় নিবে। তো এই হচ্ছে আমার মতামত। আপনার কি মত সেটা আপনি জানাতে পারেন এখানে। অবশ্যই কোনো সমস্যা নাই। আ এবং কমেন্টে জানান, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি একটা মোটামুটি একটা ড্রাফট একটা তৈরি করছি। অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার, এবং হচ্ছে অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেশন করা দরকার। এবং বাজারে কিন্তু অনেক কনস্পিরেসি থিওরি আমি শুনতেছি, এবং বিভিন্ন কনস্পিরেসি থিওরি কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন মিডিয়াতে বলেন, বিভিন্ন জায়গায় আসতেছে, শুনতেছি। আল্লাহ পাক ভালো জানেন আসলে কি হচ্ছে। আমরা চাই না যে এখানে কোনো একটা দেশের, ঠিক আছে, নিয়ন্ত্রিত বা পুতুল একটা সরকার এখানে আসুক। ঠিক আছে? এক কথায় শেষ। আমরা এটা কোনোভাবেই দেখতে চাই না। আমাদের একটা স্বাধীন একটা সরকার ব্যবস্থা আসুক, এবং ২ নম্বর হচ্ছে আমাদের এখানে নির্বাচিত একটা সরকার যেন আমাদের এখানে শাসন ব্যবস্থাটা ফিরে পায়। আমরা কোন দলকে সমর্থন করতেছি না। আমরা কোনো বলতেছি না যে অমুক দলের লোককে আনতে হবে, অমুক ইয়াকে আনতে হবে। জাস্ট ১ম এ আমাদেরকে যেটা করতে হবে, আ যে একটা আ ব আমাদেরকে হচ্ছে একটা ইন্টারিম একটা গভর্নমেন্ট নিয়ে আসতে হবে। জাস্ট তার হচ্ছে মেয়াদ থাকবে ৩ মাস। ৩ মাসের বেশি কোনোভাবেই হতে পারে না। অনেকেই কথা বলতেছে, ছাত্র ভাইদের প্রতি আমি সম্মান রেখেই বলতেছি, ছাত্র ভাইদের প্রতি আমি সম্মান রেখেই বলতেছি। ভাই, ৩ মাসের বেশি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনোভাবেই দিবেন না। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন আমি আবারও বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকারের হাতে দিবে। জাতীয় সরকার আসবে কিভাবে? নির্বাচনের মাধ্যমে, এবং তাদের কাজ হবে হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। আপনারা এই কাজটা করতে যান না। অনেক ভালো জিনিস করতেছেন, সবই ঠিক আছে। কিন্তু ভালো জিনিসটা সবার মতামত নিয়ে করেন। আর মতামত মানেই হচ্ছে ভোট। প্রত্যেকটা মানুষের ভোট বা মতামত না নিয়ে আপনি যত ভালোই একটা কাজ করেন না কেন, এটা অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয়, ব্যাকফায়ার করে। আপনারা
আপনারা আমাদের এই জাতির এক কথায় সূর্য সন্তান, এবং আপনারা লিড দিচ্ছেন। আপনাদের হাতে এই জাতির হয়তোবা ভবিষ্যৎ। কিন্তু এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না। আমার যেটা ব্যক্তিগতভাবে মতামত, সেটা হলো আপনারা এরকম লং টার্ম একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিবেন। এখন আপনাদের একটা বক্তব্য আছে, সেটা আমি মানে 100% এগ্রি করতেছি, সেটা আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো যে এখন যদি প্রচলিত যে আমাদের সিস্টেম আছে, এই সিস্টেমে যদি একটা নির্বাচন দেন, তাহলে কি হবে, একটা ভালো মানুষ আসলেও বা একটা ভালো সরকার আসলেও কিছুদিন পরে দেখা যাবে অটোক্রেট বা একটা স্বৈরাচারী একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তার কারণে এই আমাদের সিস্টেমের মতো সমস্যা। এই সিস্টেমটা রিপেয়ার করা দরকার। আই এম এগ্রি, সিস্টেমটা রিপেয়ার করা দরকার, অবশ্যই দরকার। বাট এই সিস্টেমটা রিপেয়ার হোক হচ্ছে জাতীয় সরকারের মাধ্যমে। আর ওই জাতীয় সরকারটা আসুক হচ্ছে একটা ভোটের মাধ্যমে, বা হচ্ছে জনগণের এখানে মতামতের একটা রিফ্লেকশন হবে। ঠিক আছে? ওই জাতীয় সরকারটা মনে করেন আমাদের যত দল আছে, রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দল থেকে সবাই দাঁড়াক। ঠিক আছে? 2 জন 3 জন 4 জন করে সবাই দিক। আমরা সবাই ভোট দেই। ভোট দেওয়ার একটা ব্যবস্থা করেন। তারপরে সেখান থেকে যারা হচ্ছে জিতবে, ঠিক আছে? মেজরিটি হচ্ছে যারা পাবে। আপনি ফর এক্সাম্পল, এটা আমি এখনই বলে দিচ্ছি। বিষয়টা খুবই সিম্পল। মনে করেন সমস্ত রাজনৈতিক দল থেকে ফর এক্সাম্পল লোকজন দাঁড়াইলো। হতে পারে আপনার মনে করেন 100 জন দাঁড়িয়েছে। ঠিক আছে? এটা হতে পারে। 100 জন দাঁড়িয়েছে। তো ওই গভর্নমেন্টে থাকবে হচ্ছে 10 জন। প্রত্যেকটা ভোটার 10 জনকে ভোট দিতে পারবে। তো ওখানে 100 জনের লিস্ট আছে। 100 জনের মধ্যে 10 জনকে তারা ভোট দিবে। এবং গতকাল কিন্তু ডক্টর সলিমুল্লাহ খান স্যার খুব দারুণ একটা গতকাল বা গত পরশু উনি কথাগুলো বলেছেন। আমি একটা লাইভে দেখলাম, আমি একটা উনার ভিডিওতে দেখলাম। খুবই ভালো কথা বলছেন যে মানুষ প্রয়োজনে চিঠির মাধ্যমে ভোট দিতে পারে। 1 মাস ব্যাপী ভোট দিতে পারে। সমস্যা তো নাই। এগুলো কোনো সমস্যাই নাই। মানুষ যেমন ব্যাংক থেকে টাকা উঠায় চেকের মাধ্যমে, একবারে স্বচ্ছ, আমরা করতে পারি। যদি টাকা অন্য কেউ তুলে ফেলে আমরা যেমন চ্যালেঞ্জ করতে পারি, সেরকম ভাবে ভোট হোক, অসুবিধার তো নাই। মানে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা ইচ্ছা থাকলে হাজার রাস্তা আছে। আপনি যদি একটা কাজ করতে চান, হাজারটা রাস্তা আছে সঠিকভাবে করার, কোনো সমস্যা নাই। তো সুতরাং এরকম একটা ভোটিং সিস্টেম করেন। আমরা হচ্ছে যেকোনো জায়গা থেকে পোস্ট অফিসের মাধ্যমে ভোট দিয়ে দেই। অসুবিধা নাই। সিগনেচার করে দেই। একটা পৃষ্ঠায় মনে করেন ১০০ জনের নাম লেখা আছে। সমস্যা তো নাই। আমি টিক চিহ্ন দিলাম। দিয়ে নিচে সিগনেচার করে আমি জমা দিয়ে দিলাম পোস্ট অফিসে। অসুবিধা তো নাই। এটা কাউন্ট করেন। কাউন্ট করার পরে দেখেন যে কার হচ্ছে পোল সবচেয়ে বেশি। কোন ১০ জনকে মানুষ সবচেয়ে বেশি চায়। তা আপনি নিয়ে নিলেন। বাস, এবার ১০ জনকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হয়ে গেল। ওই ১০ জনকেই হচ্ছে আপনি ছেড়ে দিবেন ২ বছরের জন্য। সেই জাতীয় সরকার হচ্ছে আপনার করবে। ডক্টর ইউনূস, হ্যাঁ, অফ কোর্স ডক্টর ইউনূস উনি নির্বাচিত হয়ে আসুন। ওনাকে যদি মানুষ হচ্ছে নির্বাচিত করেন, যে উনি হচ্ছে সরকার প্রধান হবেন সেই জাতীয় সরকারের, I have no problem, আমার কোনো সমস্যাই নাই। তো উনি নির্বাচিত হয়ে আসুন। এটা হচ্ছে আমার মূল কথা। তো যারা এতক্ষণ শুনতেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আজকে মূলত আমার লাইভে এটাই আরকি আলোচনার বিষয় ছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আশা করব খুব দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যাবে। এটা না হলে আসলেই আমাদের আসলে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নাই। দেশের মধ্যে বিভিন্ন অরাজকতা আমরা দেখতেছি। বিভিন্ন সমস্যা হচ্ছে। এটা একটা খুবই খারাপ একটা অবস্থা চলতেছে। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়াও করি, আল্লাহ তাআলা সহজ করেন যেন আজকের দিনের মধ্যেই যেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এবং যেটার মেয়াদ হবে মাত্র ৩ মাস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء